শুরু করলাম। আচ্ছা, আমাদের আজকের টপিকস হচ্ছে অ্যান্টেনা অ্যারে। তো আমরা যে রেডিয়েশন প্যাটার্ন দেখি অ্যান্টেনার বিভিন্ন দিকে, তার সিগন্যালের স্ট্রেংথ কিরকম হচ্ছে, ডিরেক্টিভিটি কেমন হচ্ছে, এগুলা সবসময় আমাদের যে ডিজায়ার্ড রেডিয়েশন প্যাটার্ন, অ্যান্টেনা দিয়ে যে পারপাস সার্ভ করতে চাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনের পারপাস সার্ভাস করতে যে রেডিয়েশন প্যাটার্ন দরকার, এটা সবসময় হয়তো আমরা ডিজায়ারটা পেতে পারি না, সেজন্য ডিজাইন করতে হয়। ডিজাইন করার সময় অনেকগুলো অ্যান্টেনা একসাথে একটা জিওমেট্রিক অথবা ইলেকট্রিক্যাল কনফিগারেশনে করে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, এবং সেই অ্যারেঞ্জমেন্টটার থেকে যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যান্টেনা অ্যারে। আচ্ছা, সো এইখানকার এই সংজ্ঞাটা একটু লিখে ফেলো, আমি একটু সময় দিচ্ছি। যে দি প্রসেস, এখানে আমি যেটা বলি সেটা লেখো। দ্য প্রসেস বা প্রসেস লেখো, দ্য প্রসেস টু, তারপর এখানে চলে যাও, form an assembly of radiating elements in an electrical or geometrical configuration produces produces এটা বালানিসের বই থেকেই আসছি আমি। produces new antenna formed by multi elements is referred to as an antenna array। ঠিক আছে, and the total field of an antenna array is determined by the vector addition of all the fields radiated by the individual elements। তাহলে এটাকে তুমি একটু লেখো, যে ব্লু কালারের মধ্যে যা আছে এটাকে ডেফিনিশন হিসেবে, অ্যান্টেনা অ্যারের ডেফিনিশন হিসেবে লেখো। দ্য প্রসেস টু ফর্ম অ্যান অ্যাসেম্বলি অফ রেডিয়েটিং এলিমেন্টস ইন অ্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল কনফিগারেশন produces new antenna formed by multi elements is referred to as an antenna array। তাহলে যে প্রসেসের মাধ্যমে জিওমেট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল কনফিগারেশন করা হয়, যার ফলে একটা অ্যান্টেনা তৈরি হয় যেটার মধ্যে মাল্টি এলিমেন্ট থাকে, সেই অ্যান্টেনাটাকে বলা হয় রেফার টু অ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যারে। And the total field of the array is determined by the vector addition of the fields radiated by the individual elements। এটা হচ্ছে বালানিসের বইয়ের 6.1 থেকে ডেফিনেশনটা লিখতেছি, রেফারেন্স বালানিস। সংজ্ঞাটা লেখা হলে আমাকে বলো, তোমরা নিজেদের মতো সংজ্ঞা তৈরি করতে পারো, আমি জাস্ট গাইডলাইন হিসেবে এটা তোমাদের আর 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে লিখে ফেলো। লেখা হয়েছে আশা করি, তো আমি আবার বলে দিচ্ছি। দি প্রসেস টু ফর্ম অ্যান অ্যাসেম্বলি অফ রেডিয়েটিং এলিমেন্টস ইন অ্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল কনফিগারেশন produces new antenna formed by multi elements is referred to as an antenna array। The total field of the array is determined by the vector addition of the fields radiated by the individual
এলিমেন্টস। এখানে আমি ক্লিয়ার অল ড্রয়িংস করে দিচ্ছি। এখন এই যে এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু লিখতে হবে। At least 5 controls that can be used to shape the overall radiation pattern of the antenna. এই 5টা এলিমেন্টস হচ্ছে 5 কন্ট্রোল দিয়ে that can be used to shape the overall radiation pattern. একটা হচ্ছে জিওমেট্রিক্যাল কনফিগারেশন, তোমার অ্যান্টেনার গুলা এলিমেন্ট গুলো এরকম ট্রায়াঙ্গুলারের মধ্যে একটা থাকতে পারে, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, অথবা এরকম লিনিয়ারলি থাকতে পারে, একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, একটা রেক্টাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে এলিমেন্টগুলো। এখানে মনে করে এলিমেন্টগুলো এভাবে সব সার্কুলারে আছে অথবা রেক্টাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে আছে। এটা ঠিক লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝাই যাচ্ছি, তুমি ভিডিও দেখবো পরে, আর বইটা তো আছে, ওখান থেকে নোট করে নিবা। তো জিওমেট্রিক্যাল কনফিগারেশন ওভারঅল অ্যারে, লিনিয়ার, সার্কুলার, রেক্টাঙ্গুলার এটসেট্রা, এটা আমরা বলবো এটার একটা 5টা কন্ট্রোলের একটা কন্ট্রোল। আরেকটা কন্ট্রোল হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য এলিমেন্টস। এই যে মনে করো এটাকে যদি ধরি, এরকম একটা সিস্টেম হয় যেখানে এলিমেন্টগুলো ইয়াগি যেমন করছিলাম, তাদের মধ্যকার এলিমেন্টগুলো রিলেটিভ ডিস্টেন্স, এটাকে মনে করো ডি। হ্যাঁ, তো রিলেটিভ ডিস্টেন্স তোমার আমরা ধরে নিচ্ছি জেনারেলাইজ হয়ে বিভিন্ন রকম থাকতে পারে, D1, D2, D3, আবার সবগুলা সমানও হতে পারে। তো এই রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, দ্য এক্সাইটেশন অ্যামপ্লিটিউড অফ দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, এই যে এখানে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা মনে করে এরকম একটা ছোট করে ডাইপোলের মতো, তো তাকে তো আমরা এসি সিগন্যাল দিচ্ছি। এখানে একটা এলিমেন্ট, আরেকটা এলিমেন্ট আছে এখানে, তাকেও আমি মনে করো এসি সিগন্যাল দিচ্ছি। তো সেই এসি সিগন্যালটার অ্যামপ্লিটিউড মনে করো I1, এটা এটা I2, এভাবে মনে করতে পারি তাদের এক্সাইটেশন অ্যামপ্লিটিউডটা ভিন্ন। আবার সবগুলো কিন্তু সমানও হতে পারে, অ্যামপ্লিটিউড ভিন্নটা জেনারেলাইজ ধরতে পারি, I1, I2, I3, I4 এইভাবে। তবে এক্সাইটেশন ফেজ অফ দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, এই যে কারেন্ট বলছো, কারেন্টের একটা ফেজ থাকবে θ1, আর একটা মনে করো θ2। এখন θ1, θ2 এগুলো সমান হতে পারে, আবার আলাদাও হতে পারে, 90 ডিগ্রি ডিফারেন্সও হতে পারে। তো এই জিনিসগুলা আমাদের হাত কন্ট্রোলে থাকে। সেই জন্য বলতে যে 5টা কন্ট্রোল, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল কনফিগারেশন, মানে কি রেক্টাঙ্গুলার হবে না সার্কুলার হবে এগুলা, তারপর একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের ডিস্টেন্স, আবার প্রতিটা এলিমেন্টের মধ্যে যে কারেন্ট দিচ্ছ ফিড কারেন্ট, সেটার মধ্যে অ্যামপ্লিটিউডটা কিরকম হবে, এবং এক্সাইটেশন ফেজ অফ দ্য এলিমেন্টস, এন্ড দ্য রিলেটিভ প্যাটার্ন অফ দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, এটাও থাকতে পারে, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের রিলেটিভ প্যাটার্নটা কিরকম। এটা আমরা হচ্ছে দ্বিতীয় অংশ আজকের। আচ্ছা, আরেকটা ডেফিনেশন আছে, সেটা আমি তোমাদের গুপ্তার বই থেকে বলবো। দেয়ার আর 2 টাইপস, আমি এখানে তাহলে এটাকে ইয়াতে যাই, তোমাদের বোর্ডে যাই, বোর্ডে গিয়ে ক্লাসিফিকেশনটা বলি। আমি তাহলে স্প্রিংটা শেয়ারটাকে একটু সরাই, তার আগে এটা কি অ্যানোটেট করলাম, স্টপ শেয়ার, এখন বোর্ড শেয়ার দিয়ে আসতেছি। আচ্ছা, তো এখানে 2 ধরনের অ্যান্টেনা বলতে পারো, একটা হচ্ছে ব্রড সাইড অ্যারে, ব্রড সাইড অ্যারে, আমি অ্যারেটা লিখলাম না, তোমরা বুঝে নিও। আরেকটা হতে পারে এন্ড ফায়ার অ্যারে, এটা আমি গুপ্তার বই থেকে যে ডেফিনেশনটা এই আছে সেটা দেখাচ্ছি। গুপ্তার বইয়ে আর্টিকেল নাম্বার হচ্ছে 10.6 মনে আছে রেফারেন্স। তো এতক্ষণ ইয়ার থেকে দেখাচ্ছিলাম, এটা জাস্ট একটা পয়েন্ট টাচ করবো গুপ্তা থেকে, এই জন্য বেশি বলতেছি না। 10.6, তো সেখানে অ্যান্টেনার যে এলিমেন্টস গুলা, ব্রড সাইডের ক্ষেত্রে এলিমেন্টস গুলো যদি এরকম হয়, তাহলে তোমার রেডিয়েশন প্যাটার্নটা, এটা তো একটা প্লেন, এটা মনে করো তোমার XY প্লেন, তাহলে রেডিয়েশন প্যাটার্ন ম্যাক্সিমাম হবে তোমার এর সাথে পারপেন্ডিকুলার প্লেনে, এটা হবে তোমার এরকম একটা রেডিয়েশন প্যাটার্ন থাকে। তাহলে এটা হচ্ছে তোমার জেড এক্সিস মনে করো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রড সাইড অ্যারে। তো সেখানে বলতেছে যে রেডিয়েশন প্যাটার্ন ম্যাক্সিমাম হবে পারপেন্ডিকুলার প্লেনে, আর
এন্ড ফায়ার যেটা, সেটা রেডিয়েশন প্যাটার্নটা হবে তুমি যেদিকে এলিমেন্ট গুলো ধরছো সেই দিকেই থাকবে। তুমি মনে করো এলিমেন্ট গুলো এরকম, তোমার এলিমেন্ট গুলো এইভাবে দুই দিকে গেছে, পুরো গুপ্তার বই ছবিটা এরকমই আছে, এই জন্য আমি এটাই দিচ্ছি। এইভাবে দুই দিকে তোমার এলিমেন্টস গুলো আছে। তাহলে তোমার রেডিয়েশন প্যাটার্নটা ম্যাক্সিমাম হবে ওই দিকেই, যেদিকে তোমার এলিমেন্টস গুলো ধরছো সেদিকেই রেডিয়েশন প্যাটার্ন হবে। তার মানে এরা এলিমেন্ট গুলো যদি তোমার মনে করো এক্স ওয়াই প্লেনে হয়, তাহলে ওই তাদের মধ্যে যে কোনো একটা দিকে এক্স আর ওয়াই অথবা এর মাঝামাঝি প্লেনে তোমার রেডিয়েশন প্যাটার্ন ম্যাক্সিমামটা হবে। তাহলে ব্রড সাইড অ্যারের যে এলিমেন্টগুলা মিলে টোটাল রেডিয়েশন প্যাটার্নটা ম্যাক্সিমামটা হবে তাদের ওই ওরা যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে। আর এন্ড ফায়ারের ক্ষেত্রে ওরা যে প্লেনে আছে ওই প্লেনেই হবে ম্যাক্সিমাম ফিল্ডের এরিয়াটা। এটা গেল তোমার দুটো ইয়ার মধ্যে ডিফারেন্স, ব্রড সাইড এবং এন্ড ফায়ার। তোমরা এটা ইয়ার বইতেও আছে কোনো এক জায়গায়, বালানিসের বইতে, ওখানেও ডেফিনেশন পাবা। আর গুপ্তার বইয়ের ডেফিনেশন থেকেও দেখতে পারো। হুম। এই ছবিটা একটু এঁকে নাও। গুপ্তার বইতে যে সংজ্ঞা দেখতে পাচ্ছি সেখানে বলতেছে যে এটা যদি টেক্সটটা কি হয়, এখানে টেক্সট যায়, হ্যাঁ টেক্সটে বলে দিই যে এলিমেন্টস আর identically, sorry, equally spaced. এটা হচ্ছে একটা পয়েন্ট, এলিমেন্টস আর ইকুয়ালি স্পেসড। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্যারি ইকুয়াল অ্যামপ্লিটিউড, অর্থাৎ I1 I2 এগুলো সব সমান, ক্যারি ইকুয়াল অ্যামপ্লিটিউড। বাট প্রোগ্রেসিভ ফেজ ডিফারেন্স। এই তিনটা পয়েন্ট, এলিমেন্টস আর ইকুয়ালি স্পেসড, ক্যারি ইকুয়াল অ্যামপ্লিটিউড, বাট দেয়ার ইজ এ প্রোগ্রেসিভ ফেজ ডিফারেন্স। এখানে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে কারেন্টের ব্যাপারটা, ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা। তো ইকুয়ালি স্পেসড, জিওমেট্রিক্যাল, লিনিয়ারলি একটা লাইনে, আর ক্যারি ইকুয়াল অ্যামপ্লিটিউড অ্যান্ড প্রোগ্রেসিভ ফেজ ডিফারেন্স। এটা গেল এন্ড ফায়ার এর বৈশিষ্ট্য। আচ্ছা, আর ব্রড সাইডের ক্ষেত্রে যেটা বলছে, এটা টেক্সটে যদি যাই, এখানে বলছে all elements are fed with same phase from the same source। ঠিক আছে, সেম সোর্স থেকে সেম ফেজে দেওয়া হয়। এবং ওই যে আমি যেটা বললাম, ম্যাক্সিমাম রেডিয়েশন ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু
প্লেন অফ এলিমেন্টস, এই তিনটা জিনিস, ঠিক আছে। এই কটা ব্রড সাইড আর এন্ড ফায়ার এর ডিফারেন্সটা হচ্ছে এইটা, যে ব্রড সাইড এরাতে এইটা ছবি রেডিয়েশন প্যাটার্ন দুটো ছবি আঁকবা, আর এখানে যে পয়েন্ট গুলো বললাম, সরি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে তিনটা পয়েন্ট বলছি, এইগুলো একটু লেখো। 1 মিনিট সময় দিলাম, বাচ্চা 2 মিনিট সময় দিলাম, মধ্যে লেখা শেষ করে ফেলো। লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? জি স্যার, জি স্যার লিখেছি। থ্যাংক ইউ। তাহলে ড্রয়িং ক্লিয়ার করলাম, আমি এখন স্টপ শেয়ার করে আবার ইয়েতে যাই, স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এই জায়গায় ছিলাম যে 5টা কি, কন্ট্রোল কি, অ্যান্টেনা অ্যারে ডেফিনিশন কি, তারপরে আমরা ওই ব্রড সাইড এন্ড ফায়ারের ডিফারেন্সটা বললাম। এখন এর পরের টপিকসটা হচ্ছে 2 এলিমেন্ট অ্যারে নিয়ে একটা ডিরাইভেশন আছে। তো আমি ডিরাইভেশনটা জাস্ট কিভাবে কোর্স করেছে ওরা সেটা বলবো। তো তোমাদের কাজ হবে পরে এটা বই দেখে নোট করে পড়া, এখানে খুব বেশি কিছু ইয়া নাই, মানে এখন এখন লেখার কিছু নাই, তোমরা জাস্ট বুঝে নিবা পরে। তো এটার জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের ছবিটা দেওয়া হয়েছে এখানে, দুটো এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট কারেন্ট ক্যারিং এলিমেন্ট, এখানে একটা কারেন্ট ক্যারিং এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার অবজারভেশন পয়েন্ট। আমাদের যে কোনো অ্যান্টেনা সিস্টেমের যে ডিরাইভেশন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা অবজারভেশন পয়েন্টে ভোল্টেজ কেমন, কারেন্ট কেমন, ইলেকট্রিক ফিল্ড কেমন, পাওয়ার কেমন, হ্যাঁ, এগুলো হিসাব করাটাই কিন্তু মূল বৈশিষ্ট্য, মূল কাজ। তো এই অ্যান্টেনা এলিমেন্ট দুটো ডিস্টেন্স হচ্ছে ডি, এবং অরিজিন থেকে মনে করো d/2 দূরে উপরেরটা, d/2 নিচেরটা, এবং অবজারভেশন পয়েন্টটা এই অরিজিনের সাথে থিটা কোণ তৈরি করছে, এবং অবজারভেশন পয়েন্টটা এলিমেন্ট 1 এর সাথে θ1 কোণ তৈরি করেছে, আর এলিমেন্ট 2 এর সাথে θ2 কোণ বা অ্যাঙ্গেল তৈরি করেছে। এবং তাদের অবজারভেশন পয়েন্ট থেকে এলিমেন্ট 1 এর ডিস্টেন্স হচ্ছে r1, এলিমেন্ট 2 এর ডিস্টেন্স হচ্ছে r2। আচ্ছা, এই হলো মোটামুটি ছবিটা। আবার বলে দিচ্ছি, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, কারেন্ট ক্যারিং এলিমেন্ট, এবং অ্যান্টেনা অবজারভেশন পয়েন্ট, এখানকার আমরা রেডিয়েশন প্যাটার্ন বের করতে চাচ্ছি। তো বের করতে চাইলে এটার পজিশন থেকে প্রথম এলিমেন্ট থেকে দূরত্ব r1, অ্যাঙ্গেল θ1, দ্বিতীয় এলিমেন্ট থেকে দূরত্ব r2, অ্যাঙ্গেল θ2, আর অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে r এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, এইটার পরে আমাদের কাজ হবে, এটা ডিরাইভেশনের জিনিসটা আমি তোমাদের একটু বলা। তো এখানে যেহেতু বলা হয়েছে যে টু ইনফিনিটিসিমাল হরাইজন্টাল ডাইপোলস, তো আমরা একটা ডিরাইভেশন করেছিলাম এই তোমার ইনফিনিটিসিমাল এলিমেন্টের একটা এলিমেন্টের জন্য, ডাইপোলের জন্য রেডিয়েশন প্যাটার্ন। তো সেটার আমরা শুধু বেসিক সেখানকার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, পাওয়ার এগুলো বের করেছিলাম। তো তারপরে এলিমেন্টটার ক্ষেত্রে আরো কিছু ইয়ে আছে ওই চ্যাপ্টারেই, ওগুলো আমরা টাচ করি নাই। তো সেই অ্যানালাইসিস গুলা করে তোমার ওই ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সপ্রেশন আসবে আর কি।
তো সেই ফিল্ডের এক্সপ্রেশনটা হচ্ছে এই বেসিক ইকুয়েশনটা। এটা হচ্ছে দুইটা এলিমেন্টের জন্য আলাদা। প্রথম এলিমেন্টের জন্য এটা আসবে, দ্বিতীয় এলিমেন্টের জন্য এটা আসবে। তো এখানে কি বলা হয়েছে, টোটাল ইলেকট্রিক ফিল্ড বলা হয়েছে। টোটাল ইলেকট্রিক ফিল্ড রেডিয়েটেড বাই দ্য টু এলিমেন্টস অ্যাজিউমিং নো কাপলিং বিটুইন দ্য এলিমেন্টস। এখানে একটা অ্যাজাম্পশন আছে যে নিজেদের মধ্যে তাদের কোনো কাপলিং হচ্ছে না। ইন্ডিভিজুয়ালি এ দিচ্ছে E1, ও দিচ্ছে E2। কোথার থেকে, এই যে এখানে একটা এলিমেন্ট ছিল, এখানে একটা এলিমেন্ট ছিল, অরিজিন ছিল, আমরা এই ডিস্টেন্স দূরে গেছিলাম, এখানে একটা অবজারভেশন পয়েন্ট, অবজারভেশন পয়েন্ট একটাই, এখানে R1 ডিস্টেন্স, এখানে R2 ডিস্টেন্স। তাহলে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো E1, আর ওইটার জন্য পাবো E2। তাহলে দুইটা যোগ করলে টোটাল ইলেকট্রিক ফিল্ডটা পাবো, এবং এদের নিজেদের মধ্যে কোনো রকম, এই এলিমেন্টের মধ্যে কোনো রকম নাই, ইন্টারাকশন নাই, বা ওই যে কাপলিং হচ্ছে না। তো তার ফলে এটার ক্ষেত্রে একটা এক্সপ্রেশন আছে, এটা ডাইরেক্ট লিখতে হবে যে এ থিটা জে ইটা, এই ইটা টিটা দিয়ে কোনো ডিরাইভেশন তোমরা পাও নাই বোধহয়, ওখানে মনে নেই আমার ঠিক। তো যাই হোক, সেখানে একটা I0 ছিল, এল ছিল, কে ছিল, 4 পাই ছিল, e⁻j k r1 - β/2 r1 cos θ, এরকম একটা এক্সপ্রেশন ছিল। তো সেই এক্সপ্রেশনে এই θ1টা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আর মানে তোমরা তখন মানে ইয়ার ক্ষেত্রে বের করছো মনে করো এইটুকু অংশ খালি, ওই যে ইনফিনিটেশনাল ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে যখন ডিরাইভেশন হয়েছিল। তো এখন দুটো অংশ, দুটো এলিমেন্ট যোগ হচ্ছে, কাজে এখানে আরেকটা এলিমেন্ট আছে যেটা অ্যাঙ্গেল তৈরি করছে θ2। তো সেই θ2-র জন্য এখানেও একটা এক্সপ্রেশন আসবে, এবং সেটার সাথে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা ছিল r দিয়েছিল, কিন্তু যেহেতু আমরা দুটো এলিমেন্ট হচ্ছে, একটা ডিস্টেন্স R1 আর একটা ডিস্টেন্স R2, বিটা দিয়ে কোনো কিছু বের করি নাই, এখানে বিটা হচ্ছে বলা আছে, বিটা ইজ দ্য ডিফারেন্স ইন ফেজ এক্সাইটেশন বিটুইন দ্য এলিমেন্টস। ঠিক আছে, আমি বলছিলাম যে এই এখানে যে এলিমেন্ট থাকে তার একটা কারেন্ট থাকে, সেই কারেন্টটা মনে হচ্ছে তোমার এখানে I0, এখানেও একটা কারেন্ট আছে যেটার কারেন্টও I0। ঠিক আছে, দুইটা কারেন্টই I0, কিন্তু তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। সেই ফেজ ডিফারেন্স, একজন যদি I0 হয় তাহলে আরেকজন হচ্ছে I0, I0 0 হয় যদি একজন, তাহলে আরেকজন হচ্ছে I0 বিটা। তাহলে এটা হচ্ছে বিটাটা কি, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স, বিটা ইজ দ্য ডিফারেন্স ইন ফেজ এক্সাইটেশন বিটুইন দ্য এলিমেন্টস, কিন্তু দুজনের কারেন্টই I0। দি ম্যাগনিটিউড অফ দ্য এক্সাইটেশন অফ দ্য রেডিয়েটরস ইজ আইডেন্টিক্যাল, যেটা বললাম I0, অ্যাজিউমিং ফার ফিল্ড অবজারভেশনস। এই অংশটা তোমাকে অ্যাজাম্পশন করতে হবে, করলে বলা হবে যে θ1 ফার ফিল্ড মানে কি, অনেক দূরে। তো তখন হয়ে যাবে কি, θ1 আর θ2 জেনারেলাইজ, যেটা আলাদা আলাদা ধরা হয়েছিল সেটা সমান ধরা হবে, এবং অনেক দূরে হওয়াতে এই যে R1 যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তোমার R - d/2 cos θ পর্যায়ে চলে যাবে। d/2 cos θ মানে তোমার হচ্ছে, এটা ছিল থিটা। ঠিক আছে, তোমার জিনিসটা ছিল এরকম, প্রথম এলিমেন্ট থেকে এটা ছিল d/2, আর cos θ ছিল এটা, সরি থিটা ছিল এটা, তাই না? তাহলে আর এই ডিস্টেন্সটা ছিল r, তাহলে এটা r, এটা d/2। ঠিক আছে, তো এখন যদি তুমি cos θ ধরো, cos θ ধরলে কি হয়, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে d/2 থাকবে। তো সেইভাবে তোমার ওটা আসার কথা, cos θ মানে কোন দিকে ধরলো, cos θ ধরো, এটা cos θ যদি হয়, এখন কোনটা পারপেন্ডিকুলার ধরা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে ভূমিটা কোনটা। হুম, আচ্ছা যাই হোক, তো আমরা এখন ডাইরেক্টই ধরে নিব, এত ঝামেলা করার দরকার নাই। তো এখানে ডাইরেক্ট লিখতে হবে যে R1 যেটা, R1, ও এইটা R1, সরি, নিচেরটা তো R। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলতেছে R1 যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এই R মাইনাস d/2 cos θ, এই ডিস্টেন্স বিয়োগ করে যে ডিস্টেন্সটা আসবে R থেকে d/2 cos θ, d/2 cos θ করে, তার মানে cos θ তো তোমার ভূমি বাই অতিভুজ যদি ধরো, d/2, এইটা যদি ভূমি হয় এখানে, তাহলে এটা ভূমি হয় আর এটা হচ্ছে অতিভুজটা হয় তখন, তাই না? d/2 হয়ে যাবে তখন, আর ভূমিটা হচ্ছে মনে করো এই
ডিস্টেন্সটা এটাকে কি বলবো, এটাকে আর প্রাইম বলি, তাহলে আর প্রাইম বাই ডি বাই টু এরকম একটা জিনিস হয়। তাহলে ডি বাই টু কস থিটা বলতে তোমার আর প্রাইমটাকে বোঝাবে আর কি। তো সেই আর প্রাইমটা এখানে আর ওয়ান থেকে বিয়োগ করলে আমরা, সরি, আর থেকে আর ওয়ান প্রাইমটা বিয়োগ করলে আমরা আর ওয়ান পাবো, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আর ওয়ানের জন্য, আর টুর জন্য হবে প্লাস দিয়ে আসবে ডি বাই টু কস থিটা, এবং আর ওয়ান আর টু অনেক দূরে বলে এরা ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে ইলেকট্রিক ফিল্ড হিসাব করার সময় দুটো ভেক্টর এডিশন ফর্মটা আসবে এরকম, যেটা এই ইনফিনিটেশনাল ডাইপোল অ্যান্টেনার ইয়ার সাথে কনসিস্টেন্ট একটা ইকুয়েশন। এটা একটু ডাইরেক্ট লিখতে হবে তোমাদের। আর দুইটা কারেন্ট এলিমেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে বিটা, আর কারেন্ট এলিমেন্টগুলো আইডেন্টিক্যাল কারেন্ট আই নট বহন করতেছে। আর যেহেতু ফার ফিল্ড অ্যাপ্রক্সিমেশন ধরা হয়েছে, কাজে এই কয়েকটা অ্যাপ্রক্সিমেশন ধরে অ্যানালাইসিসটা করা হয়েছে। অ্যানালাইসিসটা খুব একটা বড় না। তো এর পরের পৃষ্ঠায় যদি যাও, সেখানে দেখবা যে পরের অংশটা ওই যে এই জিনিসগুলা যদি অ্যাপ্রক্সিমেট করা হয়, তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন ওয়ান বলি, ইকুয়েশন ওয়ানটা ইকুয়েশন টুর ফর্মটা নিবে। তো টু ফর্ম নিলে কি কোন কোন অংশ যাচ্ছে, এই যে তোমার এখানে ছিল এই যে মাইনাস জে কে আর ওয়ান বাই মাইনাস বিটা বাই টু। তো এখানে কিন্তু আর ওয়ানটাকে বাদ দিছে, তার মানে এটা ওই এই এক্সপ্রেশনটা চলে গেছে, আর ওয়ানের জায়গায় এটা রিপ্লেস করছে, আর মাইনাস ডি বাই টু কস থিটা, আর মাইনাস ডি বাই টু কস থিটা, আর এখানে চলে আসছে আর প্লাস ডি বাই টু কস থিটা। আচ্ছা, তারপরে কি করেছে এখানে, এখানে বলছে কে, মানে এ থিটা বলছে, এ থিটা তো ছিল অরিজিনাল এক্সপ্রেশনে, জে ইটা কে আই নট ফোর পাই এল এগুলো ছিল, তো ওগুলো সবাই আছে ফোর পাই এল। নিচে আসছে ফোর পাই আর, আগে ছিল ফোর পাই আর নিচে ছিল আর ওয়ান। তাহলে আর ওয়ানের জায়গায় রিপ্লেস করেছে তোমার এই আর ওয়ান আর টু, সবাই সমান হয়ে গেছে আর এর, তাহলে এখানে একবারে আর রিপ্লেস করা হয়েছে। তাহলে আর রিপ্লেস করলে আসবে ফোর পাই আর। আবার উপরে নিচে দুইখানে কস থিটা আছে এবং থিটা ওয়ান থিটা টু সমান ধরছে, কাজে কস থিটাকে কমন নিয়ে বের করা হয়েছে। তাহলে বাকি থাকছে যে জিনিসগুলা, সেটা হচ্ছে আর ওয়ান আর টু কে আর মাইনাস ডি বাই টু কস থিটা দিয়ে রিপ্লেস, এবং বিটা বাই টু ব্যাপারটাকে ইনকর্পোরেট করা। তাহলে বিটা বাই টুর অংশটা ইনকর্পোরেটেড অবস্থায় আছে, বিটা বাই টুই আছে, আর ওই জিনিসটা হয়ে গেছে কেডি কস থিটা। তা অরিজিনালি ছিল কে আর ওয়ান, এখন কে আর ওয়ানের মধ্যে কে আর আছে আর কেডি কস থিটা আছে, তো ওখানে কস থিটা বাই এই কেডি বাই টু কস থিটা আছে, তো ওখানেও তাই আছে দেখবা যে কেডি কস থিটা বাই টু, এই যে টু ডিভাইডেড বাই টু, বিটা বাই টু আছে, কস থিটা বাই টু আছে। আর 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 অংশটা যেটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে কে আর, সেটা ভিতরে ঢুকে বাইরে চলে আসছে দুই জায়গা থেকে কমন নিয়ে। এরকম একটা সিম্পল ফর্ম নিবে। কাজে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথম ইনিশিয়াল কন্ডিশনটা একটু মনে রেখে কাজটা শুরু করা, তারপর এটা মান বসানো, বসায় কমন নেওয়া, তারপর এখানে ই টু দি পাওয়ার, এটা তো তোমরা জানো যে এটা কি এক্সপ্রেশন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার, মনে করো জে এক্স প্লাস, এটা মনে করো ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স, ঠিক আছে। তো সেটাকে ওরা রিপ্লেস করছে টু কস, মানে এটা ডিভাইডেড বাই টু, মানে তুমি জানো যে কস এক্স, ঠিক আছে। তো এই কস এক্সটা এখানে বসাই দিছে, এক্সটা হচ্ছে কেডি কস থিটা বাই প্লাস বিটা বাই টু, ঠিক আছে। তো এইভাবে বসায় এটাকে টু কস, এখানে এই টুটা উপরে চলে আসছে, এভাবে ইকুয়েশন নিয়েছে। তাহলে এই প্রথম ইকুয়েশনটার অ্যাজাম্পশন গুলাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন ধরি তাহলে এটা, এবং প্রথম ইকুয়েশনটাকে যদি 1 ধরি তাহলে এটা 3 নম্বর ইকুয়েশন, এবং তার মধ্যে যদি আবার এই যে এই জিনিসটা খাটাই, তাহলে এই 4 নম্বর ইকুয়েশনটা এটা চলে আসছে। তো এটা হচ্ছে তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ড ইটি, ই ওয়ান আর ই টুর যোগফল। তো ইট ইজ অ্যাপারেন্ট ফ্রম 6.3, আমরা যেটাকে 4 বলতেছি ইকুয়েশন, that the total field of the array is equal to the field of a single element position at the origin, যে multiplied by factor which is widely referred to as the array factor। এই অংশটা তোমার নতুন ঢুকলো, ওই দুইটা এলিমেন্ট অ্যারে দেওয়ার ফলে এই অংশটা আসছে, কিন্তু প্রথম যে অংশটা আছে এই অংশটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই আছে, অর্থাৎ দুইটা এলিমেন্টের প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথম অংশটা আছে, তার সাথে যুক্ত হয়েছে এই ফ্যাক্টরটা।
তো এই ফ্যাক্টরটাকে সেজন্য বলা হচ্ছে অ্যারে ফ্যাক্টর। ঠিক আছে, অ্যারে ফ্যাক্টর। তো কাজে তোমাদের এই ডেফিনেশনের সাথে রিলেশন করে অ্যারে ফ্যাক্টর একটা জিনিস আসবে। আমি এটাকে আবার বলি যে কিভাবে আসলো। এই যে এই অংশটা কেন ওখানে আছে, এই যে এখানে এই ইকুয়েশনটা যদি দেখো, এই ইকুয়েশনের মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এই অংশটা আছে, তো সেই অংশটাই এখানে যুক্ত হয়েছে, তার সাথে এই অংশটা অ্যারে ফ্যাক্টর হিসেবে যুক্ত হয়েছে। তো এটাকে বলা হয় অ্যারে ফ্যাক্টর। এবং অ্যারে ফ্যাক্টরটাকে ধুলে টোটাল ফিল্ডটা তাহলে দাঁড়াবে একটা এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাই বাই অ্যারে ফ্যাক্টর। এই তাহলে এখানে ডেফিনেশনটা এইভাবে এখানে শেষ হবে টু এলিমেন্ট অ্যারের জন্য। এরপরে আমরা চলে যাব তোমার মাল্টি এলিমেন্ট অ্যারে বা এন এলিমেন্ট অ্যারের জন্য কিভাবে ইকুয়েশনটা মডিফাই হয়েছে। এই যে এন এলিমেন্ট, এটা হচ্ছে বালানিসের বইয়ের 6.3। তো বালানিসের বইয়ের 6.3-তে তুমি ছবিটা দেখলেই বুঝবা কি ঘটছে এখানে। ছবিটা কই, এই যে আগেরটার ক্ষেত্রে ছিল দুটো এলিমেন্ট, এই যে মনে করো 1 আর 2 ছিল, এখন মাল্টি এলিমেন্টে চলে গেছে 3 4 5 করে এন পরিমাণ এলিমেন্ট আছে। এবং অবজারভেশন পয়েন্টটা অনেক দূরে, এই ফার ফিল্ড অ্যাপ্রক্সিমেশনের মতোই R1 ডিস্টেন্স দূরে, অথবা R2 অথবা R3 অথবা R4, মানে যে কোনো একটা এলিমেন্ট থেকে ডিস্টেন্সটাকে R ধরতেছে, ধরে হিসাব করা হয়েছে। আর ওই যে ডি কস থিটা অংশটা এখানে দেখানো হয়েছে, এবং অ্যাঙ্গেল গুলা ওই আগের বারের মতোই θ1 θ2 সবগুলো সমান ধরা হয়েছে। তো এই অ্যারেঞ্জমেন্টটা নিয়ে এখন এন এলিমেন্ট লিনিয়ার অ্যারে, ইউনিফর্ম অ্যাম্প্লিটিউড অ্যান্ড স্পেসিং, তাদের মধ্যে অ্যাম্প্লিটিউড গুলা কারেন্ট এলিমেন্টের যে অ্যাম্প্লিটিউডটা এবং কারেন্ট এলিমেন্টের যে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা, এটা সেম থাকবে। আচ্ছা, তো সেটা হচ্ছে বিটা প্রোগ্রেসিভ ফেজ ডিফারেন্স, আগের বারের মতোই। মনে করো তোমার, আমি যেটা বললাম না, প্রথম এলিমেন্টের কারেন্ট যদি আই নট হয় এবং 0 হয়, পরেরটা হবে আই নট বিটা, হ্যাঁ, তারপরেরটা হবে আই নট টুয়াইস বিটা। তার মানে প্রোগ্রেসিভ ফেজ ডিফারেন্সটা হবে বিটা করে করে যাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এখানে এটা ধরে তারপরে যে একটু আগে যে অ্যারে ফ্যাক্টরটা বের করছিল, আমি আবার একটু দেখাই অ্যারে ফ্যাক্টরটা কিছু। অ্যারে ফ্যাক্টরটা এখানে এখানে রাখা হয়েছে যে অ্যারে ফ্যাক্টর ইজ গিভেন বাই 1 প্লাস ই টু দি পাওয়ার জে কেডি কস থিটা প্লাস বিটা টুয়াইস কেডি কস থিটা প্লাস বিটা ইত্যাদি করে এভাবে ধরা হয়েছে। এখান থেকেই তোমার এন এলিমেন্ট অ্যারের জন্য স্টার্টিং পয়েন্টটা হবে ওটা। আর আগেরটা আমি যদি যাই, সেখানে টু এলিমেন্টে অ্যারে ফ্যাক্টরটা হিসাব ছিল 2 cos হাফ কেডি কস থিটা প্লাস বিটা। ঠিক আছে, তার মানে কেডি কস থিটা প্লাস বিটা বাই 2 এরকম একটা অপশন ছিল। এইখানে তোমার জিনিসটাকে ওরা লিখলো, হ্যাঁ, কেডি কস থিটা প্লাস বিটা, তারপর একটা 2 কেডি কস থিটা প্লাস বিটা, এইভাবে টোটালটা লিখলো। তো টোটালটাকে অ্যারে ফ্যাক্টরটাকে যদি লেখে, তাহলে এটাকে যদি সামেশন ফর্মে নেয়, তাহলে এরকম ফর্ম নেবে, যেটাকে আবার আমরা এই যে n-1 কেডি কস থিটার মধ্যে এই বাকি অংশটাকে আমরা যদি সাই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা আসবে অ্যারে ফ্যাক্টর। তাহলে অ্যারে ফ্যাক্টরের মডিফিকেশন হলো। তারপরে এখন এই বোথ সাইড, এখানে এই যে ইকুয়েশনটা অ্যারে ফ্যাক্টরে লিখলো 6.6, এটার বোথ সাইড মানে 6.7, বোথ সাইডকে একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করা হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে সাই। তাহলে একটা ইকুয়েশন আসবে তোমার অ্যারে ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এটা, আরেকটা ইকুয়েশন হবে অ্যারে ফ্যাক্টর ইনটু ই টু দি পাওয়ার জে সাই। এটা তোমরা নিজেরা ডিরাইভ করো, করলে প্রথম এলিমেন্টটা হবে ই টু দি পাওয়ার জে সাই, তারপর দ্বিতীয় এলিমেন্টটা হবে ই টু দি পাওয়ার, এটা তো সাই করে দিছে তাই না, তাহলে ই টু দি পাওয়ার জে টুয়াইস সাই হবে, অরিজিনাল সাইয়ের সাথে আর একটা যোগ হবে, এরকম করতে 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 শেষটা কত হবে, শেষটা ছিল n-1, এখন একটা নতুন সাই ঢুকাইছো, তাহলে যে এন সাই হবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে যদি তুমি মনে করো 5 বললা, আর এর গুণ করে যে ইকুয়েশন সেটাকে যদি 6 বলো, তাহলে আমরা যদি 6 থেকে 5 বিয়োগ দিই, তাহলে কি থাকবে, অ্যারে ফ্যাক্টর থাকবে, প্রথমটার সাথে আছে ই টু দি পাওয়ার জে সাই,
মানে 6 নম্বরের সাথে 5 নম্বরের সাথে আছে শুধু অ্যারে ফ্যাক্টর, তার মানে এটা -1। এটার মান কি হবে? মানটা হবে যে এখানে যে এলিমেন্ট গুলো আছে জে সাই, এখানে জে সাই আছে, তো বিয়োগ করছো, কাজে এটা কাটা চলে যাবে। তারপর ওখানেও যে টুয়াইস সাই আছে, ওটার সাথে এটাও কাটা চলে যাবে। n-1 তার আগের এলিমেন্ট, এটাও কাটা যাবে, কিন্তু এই ঘরটা থাকবে e⁻jn সাই, আর এখান থেকে এলিমেন্টস থাকবে 1 থেকে দেবে, তাহলে এটা -1 হবে। এটা হচ্ছে যদি আমরা ইকুয়েশন 6 - 5 করি, তাহলে ওখান থেকে হিসাবটা কি দাঁড়াবে? অ্যারে ফ্যাক্টর ইজ ইকুয়াল টু e⁻jn সাই -1 আর e⁻j সাই -1। এটা হলো অ্যারে ফ্যাক্টরটা আসবে। তো এখন আমি আবার সবকিছু ক্লিয়ার করি, এটা নিজের একটু বুঝে নিও। তো এটা ক্লিয়ার করলে এখন ওইটাই করছে, করে যে অ্যারে ফ্যাক্টর ইকুয়েশনটা আমি যেটা বললাম এটা বের করলো, এই জিনিসটা বের হয়েছে। তার আগের স্টেপে হচ্ছে এইটা, ঠিক আছে? 6.7 থেকে 6.8 থেকে 6.7 বিয়োগ করে অ্যারে ফ্যাক্টর এটা দিয়ে এটা আসছে। এখন এরপরে যেটা করেছে সেটা হচ্ছে e⁻jn-1 সাই বাই 2, এটাকে কমন নিয়েছে, মানে উপরটার থেকে, উপরের অংশটার থেকে। তো কমন নিলে বাকি অংশটা এখানে আসছে, মানে মূল ছিল n সাই, সেখান থেকে কমন নিয়েছে হচ্ছে n-1, সরি n-1/2, এরকম একটা জিনিস কমন নিয়েছে। তাহলে বাকি অংশটা এখানে থাকবে, তাহলে বাকি অংশটা কত? n/2। তো n/2টা এখানে আছে আর কি, কারণ অরিজিনাল অংশটাই কি ছিল? অরিজিনাল অংশটাই ছিল n সাই, তাই না? তাহলে দাঁড়াও, ও আহ, ও আচ্ছা, এখানে n/2 ওখানে কমন, আর নিচেরটার থেকে কমন বোধহয় নেওয়া হয়েছে আরেকটা জিনিস। হ্যাঁ, ওখানে n/2 থাকবে প্লাস n/2 থাকবে, এখানে কমন নেওয়া হয়েছে উপরে হচ্ছে n-1 সাই/2। হ্যাঁ, আর দাঁড়াও, কি বলে, n-1/2 সাই কমন নিলে, আচ্ছা ছোট ছোট ভাগ করে যদি দেখি, এখানে e⁻j সাই/2 কমন নেওয়া হয়েছে নিচের থেকে আবার। হুম, তাহলে এখানে করা হয়েছে, যদি একটু গুছাই লেখো, e⁻jn-1/2 সাই, আরো কমন নেওয়া হয়েছে বাকি অংশটা j সাই/2 উপরে, নিচেও কমন নেওয়া হয়েছে e⁻j সাই/2। তাহলে উপরে যদি ওই জিনিসটা কমন নেওয়া হয়, তাহলে অরিজিনালি ছিল n সাই, তাহলে সাই/2 কাটাকাটি চলে গেল, n সাই থেকে কমন নেওয়া হলো n/2 সাই, তাহলে e⁻j n সাই/2 মাইনাস যেটা ছিল 1 ছিল, তো এখানে যেটা কমন নিছো সেটাই হবে। হ্যাঁ, তো কমন নিয়ে ওই অংশটা j n/2 সাই, মাইনাস থাকবে একটা। মাইনাস কেন থাকবে? এখানে n/2 আছে, এখানে প্লাস n/2 আছে, কাটাকাটি গিয়ে 0 হয়ে গেল, আর এখানে ওই সাই/2 কাটাকাটি গিয়ে 0 হয়ে গেল, তাহলে এটা 1 হবে আলটিমেটলি। ঠিক আছে? আর নিচে যদি ওইটা কমন নাও, তাহলে এখানে ছিল j সাই, তাহলে ওটা হয়ে যাবে e⁻j সাই/2, আর মাইনাস হবে, এখানে 1 ছিল, কাজে যেটা কমন নিছো ওইটাই থাকবে, -j সাই/2, তাহলে দুটো গুণ করে সেম হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কাটাকাটি চলে যাবে, আর এটা বাকি থাকবে। তাহলে বাকি থাকলো e⁻jn-1 সাই/2, এখানে sin n সাই/2, এই অংশটা হচ্ছে উপরে যেটা e⁻jx মাইনাস e⁻−jx। হ্যাঁ, তাহলে ওইটাকে তোমার যদি jx
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স ধরো, এখানে ওই যে সাইনের ফর্মুলায় ভাঙাইছে, টুয়াইস দিয়ে ভাগ করে সাইন এক্স এই ফর্মুলা আছে, এখানে মানে জে থাকে আরেকটা, এরকম একটা ফর্মুলা আসলো। তাহলে উপরেরটা সাইন এন সাই বাই টু, নিচেরটা সাইন সাই বাই টু। তাহলে অ্যারে ফ্যাক্টরটা এখানে আলটিমেটলি দাঁড়ালো এই ফর্মে। ঠিক আছে, এটা হচ্ছে এন এলিমেন্ট এর জন্য একটা ফর্ম আসলো। তারপরে এটাকে আবার অ্যারে ফ্যাক্টরটা যদি তখন দাঁড়ালো, তখন হচ্ছে ইফ দ্য রেফারেন্স পয়েন্ট ইজ ফিজিক্যাল সেন্টার অফ দ্য অ্যারে, তাহলে এইটার ইকুয়েশনটা আরেকটু মডিফাই হয়ে যায়, সাইন সাই বাই টু। এখানে আমি ক্লিয়ার করতেছি। এবং তারপর যদি বলা হয় সাইয়ের ভ্যালু খুব কম, তখন নিচের সাইন সাই ইজ ইকুয়াল টু সাই হয়ে যায়। তাহলে সরি সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়ে যায়। তাহলে এক্সটা বসে এর এফেক্টটা এরকম ফর্ম নেয়। এবং এটাই এই পর্যন্ত, এই ডিরাইভেশন পর্যন্ত তোমাদের থাকতে পারে আর কি। তো অ্যারে থেকে যদি আমরা যাই, তাহলে এন এলিমেন্ট অ্যারের জন্য এই ডিরাইভেশনটা দেওয়া যেতে পারে। আর টু এলিমেন্ট অ্যারের জন্য একটা ডিরাইভেশন দিলাম, সেটা তো আছেই। তাহলে আমি আবার প্রথম থেকে রিপিট করি, অ্যারে থেকে কি কি জিনিস থাকতে পারে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যারের সংজ্ঞা এখান থেকে দেখাইছিলাম 6.1 থেকে। তারপর 5টা কি কন্ট্রোল, সেটা খুব সোজা, তোমার ইজিলি মনে রাখতে পারো। ফেজ, কারেন্টের এলিমেন্ট, জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এবং রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, এগুলা। তারপরে হচ্ছে টু এলিমেন্ট অ্যারে নিয়ে এখান থেকে স্টার্টিং পয়েন্ট ধরে ইনফিনিটিসিবল ডাইপোল ধরে কাপলিং নাই, তারপর কিছু অ্যাপ্রক্সিমেশন ধরে তোমার ইলেকট্রিক ফিল্ড টোটালটা এরকম দুইটা জিনিসের গুণফল হিসেবে দেখায়। তো দ্বিতীয় অংশটাকে বলা হয় অ্যারে ফ্যাক্টর। তারপর অ্যারে ফ্যাক্টরটাকে ধরে টোটাল ফিল্ডটা হচ্ছে এত। তাহলে এখানে অ্যারে ফ্যাক্টরটা কত, ডিরাইভেশন সহ টোটাল ইলেকট্রিক ফিল্ডটা কত, এরকম ডিরাইভেশন দিতে পারি। সিম্পল, খুব ছোট ডিরাইভেশন হবে। অথবা এন এলিমেন্ট অ্যারের ক্ষেত্রেও ডিরাইভেশন থাকতে পারে। সেই ডিরাইভেশনটা প্রথমে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফিগার দিতে হবে। তারপর আগের অংশটা থেকে অ্যারে ফ্যাক্টরটার এক্সপ্রেশন ডাইরেক্ট লিখতে পারো এখানে, লিখে তারপর সেটাকে একটা সামেশন ফর্মে লিখবা, তারপর সাইয়ে দিয়ে রিপ্লেস করবা, তারপর সিম্পল। তারপর হচ্ছে যে ওই দুইটা ইকুয়েশন লিখবে, একটা সাই ফাই দিয়ে গুণ দিয়ে, আর একটা গুণ ছাড়া, একটা থেকে আরেকটা বিয়োগ করবা। বিয়োগ করলে অ্যারে ফ্যাক্টর এরকম ফর্মে আসবে। ফর্মে আসলে তারপর সেটাকে অ্যারে ফ্যাক্টরটা একদিকে রেখে অন্যগুলো আরেকদিকে নিয়ে যাবা, নিয়ে এরকম তারপর কমন টমন নিলে এরকম এক্সপ্রেশন আসবে। যদি রেফারেন্স পয়েন্ট ফিজিক্যাল সেন্টার হয়, তাহলে এরকম অ্যাপ্রক্সিমেশন, এই অংশটা বাদ যাবে। আর যদি তোমার সাইটা খুব কম হয়, তাহলে এটা হবে। এরকম ইকুয়েশন গুলো ডিরাইভ করলেই চলবে। এই হচ্ছে অ্যারে ফ্যাক্টরের ডিরাইভেশন। এখন তোমাদের একটা অ্যারে ছিল ইয়াগি উদা অ্যান্টেনা অ্যারে, যেটা তোমরা ল্যাবে করছিলা, সেটা কি আমি এখানে টাচ করার কথা কিনা আমি দেখি। ইয়াগি কি আছে এখানে? কি ওটা র্যামোর থেকে দেখাবো, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এখানে সার্চে দিলে তো আসবে না ইয়াগি। ইয়াগি হুম, এটা তো 8.6 এ দেখতেছি। এইটা তো না, প্রিভিয়াস নাই, এটা 5 এ দেখতেছি। তাহলে এটা র্যামোর বই থেকে দেখবো মনে হয়, দাঁড়াও একটু দাঁড়াও, র্যামোর বইতে যাই। র্যামোর বইতেও অ্যান্টেনা নিয়ে বিস্তারিত ডিসকাশন আছে, যেগুলো তোমরা দেখতে পারো। এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে র্যামোর বই? জি স্যার। আসছে? আচ্ছা, তো এখানে র্যামোর বইয়ের ওটা হচ্ছে মনে হয় কন্টেন্টসটা দেখি, তার 10 নম্বর চ্যাপ্টার মনে হয় অ্যান্টেনা।
10 10 কই, হ্যাঁ না না 10 না, তাহলে 12 নম্বর চ্যাপ্টার, র্যামোর বইয়ের 12 নম্বর চ্যাপ্টারে তোমার অ্যারে নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেখানে ইয়াগি হচ্ছে 12.22 12.22 641 পৃষ্ঠায় আছে। আমরা যদি এখানে 650 বলি, কাছাকাছি আসছি, 641 পৃষ্ঠায় ইয়াগি উদা অ্যান্টেনা অ্যারে নিয়ে বলা আছে। তো ইয়াগি উদা অ্যান্টেনার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা বলা আছে প্যারালাল প্যারাসিটিক এলিমেন্ট, এখান থেকে একটু দেখে নিও। কারেন্ট টারেন্ট অত দরকার নাই, এস থিটার একটা এক্সপ্রেশন আছে, এটা অত দরকার নাই, তুমি জাস্ট জিওমেট্রিটা ল্যাবের মধ্যে ইয়াগি সম্পর্কে বলা আছে, আর রেডিয়েশন প্যাটার্ন এখানে বলা আছে। এখানে 12.22 থেকে একটু র্যামোর থেকে পড়ে নিও ইয়াগি অ্যান্টেনাটা। এই আর এরপরে যে অ্যান্টেনাটা যাব, তাহলে অ্যান্টেনা নিয়ে পড়ালাম আমরা। প্রথমে বেসিক দুটো চ্যাপ্টার ছিল, বেসিক নিয়ে, অ্যান্টেনা প্যারামিটার নিয়ে, তারপর ছিল ইনফিনিটিসিমাল ডাইপোল নিয়ে, সেটার একটা ডিরাইভেশন বেশ বড়, তারপর লুপ অ্যান্টেনা, এটা করে আমরা অ্যান্টেনা অ্যারেতে আজকে ঢুকছি। ঠিক আছে, তো এরপরে অ্যারের পরে ইয়াগি এর মধ্যে ইয়াগি অ্যান্টেনাটার জন্য একটু ইয়ার থেকে পড়তে বলছি। ওই বালানিস কই গেল, বালানিস, হ্যাঁ হ্যাঁ, ওই র্যামোর থেকে একটু ইয়াগিটা পড়তে বলছি। আচ্ছা, তোমাদের টাইম মনে হয় শেষ। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা এনভায়রনমেন্ট নিয়ে পড়ানোর ইচ্ছা আছে, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকস। আর মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনাটা যদি ওইটা শেষ করে আগামী মঙ্গলবার সময় পাই তাহলে পড়াবো, আর না হলে বৃহস্পতিবারের ক্লাসে যাব, এবং তারপরে ওয়েব বেড কম্পোনেন্টস ঢুকে পড়বো আমরা। তো এখানে আজকে শেষ করছি। আর অ্যাটেন্ডেন্সটা বাকি ছিল স্যার। অ্যাটেন্ডেন্স ওই যে ইয়েতে চলে আসে তো। আচ্ছা, ও, তারপরে তারপর জিজ্ঞেস করে নি, দাঁড়াও। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে, কারণ গত ক্লাসে রেকর্ডটা হয় নাই, দেখলাম 12 জনের নামে রেকর্ড হচ্ছে, বুঝলাম না। আচ্ছা, তাহলে আমি একটু জিজ্ঞেস করি যারা যারা আসছো। আজকে হচ্ছে 21 তারিখ। আচ্ছা, রোল নাম্বার 1 আছো? 1 নাই। তারপর 13, জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তারপর 28, প্রেজেন্ট স্যার। 37। ইয়েস স্যার। তুমি কি গতদিন ছিলা? তোমার রেকর্ড পাইনি। না স্যার, আমি গতদিন ছিলাম না স্যার। আচ্ছা, তারপর 39। আচ্ছা, তারপর 45। আচ্ছা, 50। Present sir. আচ্ছা, তারপর Sir 45. 45, 50 দুটোই হচ্ছে। 53, 60। ইয়েস স্যার। 60 কি ছিলা গতদিন? আচ্ছা, 67। প্রেজেন্ট স্যার। গতদিন ছিলা? না স্যার, ছিলাম না আমি। আচ্ছা, 73। ইয়েস স্যার। গতদিন ছিলা? জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা, 89। ইয়েস স্যার। ছিলা? জি স্যার। আচ্ছা, 94। ইয়েস স্যার। তোমার রেকর্ড আছে। 95 ইয়েস স্যার, ছিলাম। ছিলা। 97। তারপর 106, 114, 119। স্যার 106 স্যার। আসসালামু আলাইকুম স্যার। 106 ছিল, রেকর্ড আছে আমার কাছে। 119, Yes sir. তারপর 125 ইয়েস স্যার। ছিলা? ইয়েস স্যার। আচ্ছা, তারপর 131। জি স্যার আছি। গতদিন ছিলা? না স্যার, গতদিন ছিলাম না। আচ্ছা, 141। স্যার আসসালামু আলাইকুম। স্যার ছিলাম, আছি। হ্যাঁ, আর তোমারটা ছিল, রেকর্ড ছিল। 150 রেকর্ড আছে। আজকে আছো? নাই। 160 না, 152। প্রেজেন্ট স্যার। তুমি ছিলা। 50 গতদিন ছিল না, সরি, 52 ছিলা এবং আজকে আছো। 60, 73, 77, 80, 80 ছিল, আজকে নাই। 84 ইয়েস স্যার। ছিলা? স্যার। 85 ইয়েস স্যার। ছিলা? জি স্যার। 86 ছিল না মনে হয়। 92, 99 প্রেজেন্ট স্যার। ছিলা? জি না স্যার। আচ্ছা, তারপর 205 ইয়েস স্যার। ছিলা? জি স্যার। আচ্ছা, তারপর 208,
ও ছিল না মনে হয়। তারপরে হচ্ছে তোমার 82 মোস্তফা মহসিন ইয়েস স্যার। ছিলা? না স্যার। আচ্ছা, তারপর 41 ফিরোজ প্রেজেন্ট স্যার। ছিলা কতদিন? জি স্যার, গত ক্লাসে ছিলাম। ছিলা, ঠিক আছে। তারপর 75 ইয়েস স্যার। ছিলা? জি স্যার ছিলাম। আচ্ছা, তারপরে 114, তারপর রোল নাম্বার 3 মঞ্জুরুল 79, 84, 123, 129 কেউ আসো? জি স্যার, 123 স্যার। 123 ছিলা? জি স্যার। 129 ইয়েস স্যার, ছিলাম স্যার। ছিলা। তারপর 84, তারপর 79, স্যার 79 স্যার। 79 ছিলা কতদিন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে 156, 168, 204 ছিল। হ্যাঁ, ওই Yes, ছিল। sir. হ্যাঁ ছিল, রেকর্ড আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। Yes, sir. তাহলে আজকে শেষ করে দিচ্ছি।